আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর এমন একটা রোগ যেখানে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়। হার্ট পাম্প করতে পারে না। পাম্প করে রক্ত দেশ আমাদের সারা শরীরে হার্ট দেয় বা হৃৎপিণ্ড দেয়, এই পাম্পিং ক্ষমতা কমে যায়, যার ফলশ্রুতিতে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ করতে পারে না এবং ভাইটালস অর্গান যেমন কিডনি এবং মস্তিষ্কেও রক্ত সরবরাহ ব্যাহত হয় হার্ট ফেইলিউর হলে। তখন নানা ধরনের জটিলতা দেখা দেয়। হার্ট ফেইলিউর হলে সাধারণত আমাদের ফুসফুসে পানি চলে আসে, পা ফুলে দেয়, দুই পাই ফুলে দেয়, শরীরে বিভিন্ন অংশে পানি আসে, যেমন পায়ে পেটে পানি আসে। এছাড়া সিভিয়ার হার্ট ফেইলিউর হলে শরীরে আরও বিভিন্ন অংশে পানি চলে এসে তার শরীরে ফুলে যায় এবং ওজন বেড়ে যায়। এটাই এক কথায় যদি বলি যে হার্ট ফেইলিউর হলে হার্টের কাজ একেবারে বন্ধ হয়ে যায় না, কিন্তু হার্টের পাম্পিং ক্ষমতা ব্যাহত হয় বা বিঘ্নিত হয়। আমরা যদি প্রিভ্যালেন্সগুলো দেখি, হার্ট ফেইলিউরে প্রতি বছর পৃথিবীতে 2,60,00,000 মানুষ আক্রান্ত হয়। পৃথিবীতে হার্ট ফেইলিউরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2,60,00,000। এর মধ্যে প্রতি বছরে নতুন করে শনাক্ত হয় 3,60,00,000 মানুষ। আমাদের যাদের এল্ডারলি আছে, বয়স্ক আছে, তাদের মধ্যে 65 বছরের উপরের মানুষদের হসপিটালে ভর্তি হওয়ার প্রধান কারণ এই হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর রোগী যদি আপনি চিকিৎসা না করেন, তাহলে 45 ভাগ মানুষ মাত্র 1 বছরের মধ্যে হার্ট ফেইলিউর রোগ নির্ণয় করার 1 বছরের মধ্যেই মারা যায়। আর যদি চিকিৎসা না করে, বাকিরা 5 বছরের মধ্যে, হার্ট ফেইলিউর ডায়াগনোসিস হওয়ার 5 বছরের মধ্যে মারা যেয়ে থাকে। এটার মর্টালিটি রেট অনেক বেশি। ক্যান্সারের চেয়েও এই হার্ট ফেইলিউর রোগ বেশি ভয়ঙ্কর। হার্ট ফেইলিউর রোগের উপসর্গ লক্ষণগুলো কীভাবে বুঝবেন যে হার্ট ফেইলিউর হয়েছে? হার্ট ফেইলিউর রোগী অল্প কাজে, অল্প পরিশ্রমে, সামান্য কাজেই সে ক্লান্ত অনুভব করে। রাতে দেখা যায় যে সে ঘুমানোর সময় তার মাথা নিচে 2-3টা বালিশ দিয়ে ঘুমাতে হয় এবং রাত্রে ঘুমের মধ্যে হঠাৎ করে সে শ্বাসকষ্ট নিয়ে উঠে বসলে তার শ্বাসকষ্ট কিছু দূর কম হয়, কারণ তার ফুসফুস পানিতে ভরে যায়। এ কারণে সে উঠে বসলে তার শ্বাসকষ্ট কিছুটা কম হয়। একে আমরা অর্থোপনিয়া বলে থাকি। রোগীর শ্বাসকষ্ট এতই বেশি হয় যে সে মুখ হা করে শ্বাস প্রশ্বাস নেয়, তার সারা শরীর ফুলে যায়, শরীরের ওজন বেড়ে যায়, তার ক্ষুধা মন্দা দেখা দেয়, বমি বমি ভাব থাকে, পা ফুলে যায় অনেক বেশি। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে সম্ভবত তার হার্ট ফেইলিউর রোগ থাকতে পারে। হার্ট ফেইলিউর কী কারণে হয়ে থাকে, রিস্ক ফ্যাক্টর, কজ বা কারণ কি থাকে? যদি কেউ আনকন্ট্রোলড হাইপার টেনশন বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে, যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, স্থূলতা থাকে, তার যদি প্রিভিয়াস একটা হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, তাহলে এবং সাথে যদি সে তার স্মোকিং বা ধূমপানের অভ্যাস থাকে, ধূমপানের হিস্ট্রি থাকে, তার যদি অতিরিক্ত মদ্যপান বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য খাওয়ার অভ্যাস থাকে, এর সাথে যদি বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন ভাইরাল ইনফেকশনগুলো হয়ে থাকে, যদি প্রেগনেন্সি রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি যদি হয়ে থাকে, এবং তার যদি শারীরিক পরিশ্রমহীনতা থাকে, একেবারেই সে তেমন কাজ করে না, এক্সারসাইজ করে না, তাহলে তাদের এই রিস্ক ফ্যাক্টর বা এই কজ বা কারণ বেড়ে যায় হার্ট ফেইলিউর হওয়ার, তার হার্ট অ্যাটাক বা হার্টের অন্যান্য ডিজিজের ফলশ্রুতিতে। হার্ট ফেইলিউর রোগীদের ওজন কিভাবে দেখে বুঝবেন যে তার শরীরে পানি চলে আসতেছে? তার যদি মাত্র 2 দিনে যদি 2 কেজি ওজন বেড়ে যায়, তাহলে বুঝতে হবে তার শরীরে প্রচুর পরিমাণে পানি চলে আসতেছে। তাকে হার্ট ফেইলিউর ক্লিনিকে যোগাযোগ করা উচিত, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তা না হলে তাকে যে কোনো সময় হসপিটালে ভর্তি করা লাগতে পারে। কোনো মানুষের হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্ট ফেইলিউর সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তখনও যদি সে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে, প্রেশার নিয়ন্ত্রণ না করে, এবং সে যদি ধূমপান, মদ্যপান, নেশাজাতীয় দ্রব্য চালিয়ে যায়, এর সাথে বিভিন্ন ধরনের ব্যথানাশক ঔষধ, স্টেরয়েড এগুলো যদি খেতে থাকে, জন্মনিরোধক বড়ি, তার সাথে যদি তার অ্যানিমিয়া থাকে, অ্যানিমিক হার্ট ফেইলিউর হতে পারে। ফুসফুসে যদি তার বিভিন্ন সংক্রমণ থাকে, ইনফেকশন থাকে, বা প্রস্রাবে যদি ইনফেকশন থাকে, তাহলে এই হার্ট ফেইলিউরের অ্যাগ্রাগেট করে, হার্ট ফেইলিউরের পরিমাণ আরও বেশি সিভিয়ার পর্যায়ে নিয়ে যায়। হার্ট ফেইলিউর রোগীদের পানি খাওয়ার পরিমাণটা মেপে খেতে হবে। আমরা সাধারণত 2 লিটারের কম হার্ট ফেইলিউর রোগীদের পানি খেতে বলি। আপনি যে পানি খাচ্ছেন এর বাইরেও কিন্তু পানি খাওয়া হয়। যেমন ফলের রস খেলে
পানি পাচ্ছেন, সেখানে ডাল থেকে পানি আসে, তারপরে হচ্ছে দুধ থেকে আসে, চা কফি থেকে পানি আসে। সো এই সব মিলে আপনার 2 লিটারের কম হইতে হবে। এবং সিভিয়ার অনেক মারাত্মক হার্ট ফেলিওর হলে সেক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 লিটার পানি খেতে বলি। হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে লবণ খাওয়ার ক্ষেত্রে পরিমিত পরিমাণ লবণ খেতে হবে, বেশি লবণ খেতে পারবে না, কারণ লবণ আপনার শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। আমাদের যেসব খাবার খায় তার মধ্যে কিসে কিসে লবণ বেশি থাকে, যেমন আপনি যদি বাইরের পটেটো চিপস খান, বোরহানি খান, ক্যান্ড ফুড খান, প্রসেসড ফুড খান, তারপর হচ্ছে ফাস্ট ফুড খান, বোরহানি, তারপর হচ্ছে আপনি ফল খাচ্ছেন কিন্তু ফলের সাথে লবণ মিশিয়ে খাচ্ছেন, তাহলে এগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। আপনি বাইরের খাবার খেতে গেলে বাইরের রেস্টুরেন্টে সব খাবারে সাধারণত লবণ বেশি থাকে। আপনি যদি লবণ কন্ট্রোল করতে চান, নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে আপনার বাসায় তৈরি করা রান্না করা খাবার খাওয়াই ভালো, কারণ লবণ বেশি খেলে আপনার শরীরে পানি ধরে রাখবে। এমনি আমাদের হার্ট ফেলিওরে হার্ট পাম্পিং করতে পারতেছে না, অতিরিক্ত পানি ওর হার্ট পাম্প করার ক্ষেত্রে আরও বেশি কষ্ট হবে, শরীরে বিভিন্ন হার্ট ঠিকমতো কাজ করতে পারবে না, এই হার্ট ফেলিওর আরও বেশি অ্যাগ্রাগেট করবে, তার শ্বাসকষ্ট বেশি বেড়ে যাবে। এ কারণে পানি অপরিমিত পরিমাণে খেতে হবে, লবণ ও পরিমিত পরিমাণ খেতে হবে। লবণ একজন দৈনিক 2000 মিলিগ্রাম মাইক্রোগ্রাম, 2000 মাইক্রোগ্রাম বা 1 চা চামচ লবণ তার সব তরকারি দিয়ে সে খাবে 24 ঘন্টায়, এর বেশি খাবে না। হার্ট ফেলিওর নিয়ন্ত্রণের জন্য আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে, যেমন আপনার চিত্ত বিনোদন, আপনার হাঁটাহাঁটি করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, ঘোরাঘুরি করতে হবে। আপনি যে ধর্মের হন সেই ধর্মের অনুশাসন নিয়ম নীতিগুলো মেনে চলবেন, তাহলে আপনি মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ধূমপান করবেন না, ওষুধ খাবেন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী। আমরা কি পরীক্ষা করে বুঝতে পারি যে হার্ট ফেলিওর আছে? আমরা একটা গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করি, সেটা হচ্ছে বিএনপি বা এনটি প্রো বিএনপি। বিএনপি হচ্ছে ব্রেন নাট্রিউরিক পেপটাইড, এটা হার্টের মাসল থেকে রিলিজ হয়, নির্গত হয়। যখন হার্ট ফেলিওর হয় তখন হার্ট পাম্প পর্যাপ্ত পরিমাণ করতে পারে না, কিন্তু অতিরিক্ত পানির কারণে হার্ট দিয়ে পাম্প করে, হার্টের ওয়ালের উপরে চাপ পড়ে, এই চাপ পড়লে হার্টের ওয়াল থেকে এই হরমোনটা নির্গত হয়। যদি হার্ট ফেলিওর বেশি অ্যাগ্রাগেট করে, বেশি হয়, তখন এই এনটি প্রো বিএনপির পরিমাণ বেড়ে যায়। আবার যখন হার্ট ফেলিওর স্থিতিশীল হয় তখন এই এনটি প্রো বিএনপি বা বিএনপির পরিমাণ কমে দেয়। এছাড়া আমরা ইসিজি করি যে হার্টের ছন্দের সামঞ্জস্যতা আছে কিনা, তার মানে রিদমিক আছে কিনা, অ্যারিথমিয়া আছে কিনা, পুরাতন বা নতুন কোনো হার্ট অ্যাটাক যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, এটা আছে কিনা, এগুলো দেখতে পারি আমরা ইসিজির মাধ্যমে। এছাড়া আমরা এক্সরে করি, এক্সরে করে আমরা দেখি পালমোনারি ইডিমা আছে কিনা, প্লুরাল ইফিউশন, ফুসফুসে পানি চলে আসছে কিনা, অন্য কোনো ইনফেকশন আছে কিনা যে কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে, এটা আমরা এক্সক্লুড করি এই চেস্ট এক্সরের মাধ্যমে। আমরা ইকোকার্ডিওগ্রাম করি, এটা এক ধরনের আল্ট্রাসাউন্ড পরীক্ষা। এই পরীক্ষা করে আমরা হার্টের ছবি নিতে পারি, হার্টের ভালভের কী অবস্থা, ভালভের কোনো ক্ষতিগ্রস্ত আছে কিনা, হার্টের দেয়ালে কোনো হাইপোকাইনেসিয়া আছে কিনা, দেয়ালে দুর্বলতা আছে কিনা, প্রিভিয়াস কোনো হার্ট অ্যাটাক থেকে কোনো দুর্বলতা আছে কিনা, যেটার কারণে পরবর্তীতে হার্ট ফেলিওর হয় বা হার্ট ফেলিওর আরও অ্যাগ্রাগেট করে। হার্টের সাইজ কেমন, কোনো ভেজিটেশন আছে কিনা, ভালভে কোনো ধরনের সমস্যা আছে কিনা, এগুলো আমরা ইকোকার্ডিওগ্রাম দেখে নির্ণয় করতে পারি। এছাড়া আমরা একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ইটিটি। ইটিটিতে আমরা ট্রেডমিল ব্যবহার করি। ট্রেডমিলে আপনারা এক্সারসাইজ করেন বা হাঁটাচলা করেন, যেটা আমরা এমনি এক্সারসাইজ করি, এই ট্রেডমিলেই দৌড়াইতে বলা হয় এবং আমরা সে সময় ইসিজি করি। ট্রেডমিলে আমাদের এক্সারসাইজ করলে কি হয়, রক্তের চাহিদা শরীরে বেড়ে দেয়, তখন হার্টের বেশি পাম্প করতে হয়। হার্ট ফেলিওর রোগীদের এটা পারে না, তখন সে এটা বন্ধ করে দিতে হয়। হার্ট ফেলিওর রোগীরা কতটুকু এক্সারসাইজ করতে পারবে এটাও আমরা এই ইটিটি থেকে নির্ণয় করে বলে দিতে পারি। করোনারি অ্যানজিওগ্রাম করতে পারি। করোনারি অ্যানজিওগ্রাম একটা পরীক্ষা, এখানে রক্তনালীর ব্লকগুলো দেখা হয়। যেহেতু রক্তনালীর ব্লক হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকেই পরবর্তীতে হার্ট ফেলিওর হয়, সো আমরা করোনারি অ্যানজিওগ্রাম করতে পারি এবং ডেফিনেটিভ ট্রিটমেন্টের দিকে যেতে পারি যাতে হার্ট ফেলিওরটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া আমরা কার্ডিয়াক এমআরআই করতে পারি, 24 আওয়ার হল্টার মনিটরিং করতে পারি। এছাড়া আমরা রক্তের কিছু পরীক্ষা করি, যেমন হচ্ছে সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, বয়স বেশি হলে আরবিএস বা ওজিটিটি, থাইরয়েড ফাংশন টেস্ট, FT4 TSH এবং লিভার ফাংশন টেস্ট, SGPT, SGOT, এই ধরনের রক্তের পরীক্ষাগুলো আমরা করে থাকি। কিছু পরামর্শ রোগীদের আছে, আপনি
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেগুলার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন। কোনো ওষুধ বাড়াইতে বা কমাইতে ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে থেকে কোনো ওষুধ বাড়াবেন না বা ওষুধ কমাবেন না। আপনার শরীরে যদি অল্প পরিশ্রমে যদি আপনি হয়রান হয়ে যান, দুর্বল লাগে, তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিমিত লবণ বা সোডিয়াম খাবেন, পরিমিত পরিমাণে পানি খাবেন, পরিমিত এক্সারসাইজ করবেন, বিশ্রাম নেবেন, নিদ্রা যাবেন। একেবারে শারীরিক পরিশ্রমহীনতায় চলে যাবেন না, একেবারে নিজেকে গতিহীন শক্তিহীন করে ফেলবেন না। কিছু কিছু এক্সারসাইজ, হালকা হাঁটাচলা, যোগব্যায়াম, জীবনধারা পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশন এগুলো করবেন। এগুলো করলে আপনি হার্ট ফেলিওর থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। এছাড়া আমরা আধুনিক চিকিৎসায় দুটো ডিভাইস দিয়ে থাকি। একটা হচ্ছে সিআরটি, যেহেতু এই সামঞ্জস্যতা থাকে না, হার্ট ফেলিওর হওয়ার পরে হার্টের হৃৎপিণ্ডটা সামঞ্জস্যভাবে রিদমিকভাবে পাম্প করতে পারে না, তাই আমরা এটা সিনক্রোনাইজ করার জন্য সিআরটি মেশিন দিতে পারি। আর একটা দিতে পারি আইসিডি বা ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। এই ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর যেহেতু উচ্চ স্পন্দন হয় হার্টের, যেহেতু হার্ট ফেলিওর রোগীদের উচ্চ হৃদস্পন্দন হয়, এই অতিরিক্ত হৃদস্পন্দন যাতে না হয়, এই আইসিডি ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর নিজে থেকেই একটা শক দিয়ে এই হার্টের পাম্পিংটাকে রিদমিক করে দেয় এবং একটা সামঞ্জস্যতার মধ্যে নিয়ে হার্ট ফেলিওরকে নিয়ন্ত্রণে রাখতে এবং হার্ট ফেলিওর রোগীদেরকে ভালো রাখতে সাহায্য করে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।